নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা হৃদয় দিয়ে হৃদি, পর্ব চতুর্থ। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। ঝগড়া করেছো নাকি বাবা তোমরা? আচ্ছা, আমিই চা করে দিচ্ছি। না না, ও না দিলে চা খাবো না আমি। পটল শ্রীবাসের একতারাটা এনে বাজাতে আরম্ভ করল। বিশাখা গ্রাহ্যও করল না। উনুন থেকে এক বাটি গরম দুধ ঢেলে নিয়ে সটান বেরিয়ে পড়ল রাস্তায়। ওর মা কিন্তু মেয়ের দিকে ভ্রুভঙ্গি করেছে। ব্যাটা ছেড়ে ঘরে এসেছে, আজ বাদে কাল বিয়ে হবে, একটু চা করে দিয়ে গেলে না হারামজাদি। চা আবার ওর মা ঠিকমতো করতে জানে না। আপন মনে বলল, টেমাকে ছুরির অহংকার দেখা। আচ্ছা বাবা, আমি চা করে দিচ্ছি। কি হয়েছে কি তোমাদের? একতারা বাজাতে বাজাতে পটল বলল, সুকালে আমাকে রায়খুড়ির ঘরে যেতে বলেছিল, যাই নাই, তাই রাগ। শ্রীবাস বলল, ও হুম, কিছু না, যাবে কি করে বাবা তুমি? আচ্ছা, সেসব ঠিক হবে, ছেলে মেয়েরা এমন রাগারাগি করে। আর বিশাখা আমার একটু রাগী মেয়ে, তা তো জানোই বাবা। আজ ঘোষকেই কত কথা শুনিয়ে দিল। পটল কোনো কথা না বলে গান ধরল। কদম তলায় দেখলাম কালো মেঘ ও মেঘ নেমেছে, কদম তলায় দেখলাম যমুনার ওই কালো জলের কূলে সে মেঘ নেমেছে, কদম তলায় দেখলাম। আহা হা, গাও বাবা গাও। ওগো শাখার মা, মন্দিরের জোড়াটো দাও তো। শ্রীবাস নিজেই মন্দিরায়নে বাজাতে লাগলো। পটল গেয়ে চলেছে, মেঘের গম্ভীর গর্জনে, বাঁশির কথা পড়ে মনে, মেঘের গভীর গর্জনে। সেই বড়জেরি বনে বনে গোপীর মেলা জমেছে, ও যেন সেই বড়জের বনে বনে গোপীর মেলা জমেছে, কদম তলায় দেখলাম। আলু থালু অঙ্গ বাসে, ওই যে রাধা ছুটে আসে, আলু থালু অঙ্গ বাসে, ও রাধার বিজলিটি কালো শ্যামের অঙ্গে যেন থেমেছে, কদম তলায় দেখলাম। পটলের গলার স্বর মিষ্টি নয়, তাই শ্রীবাস ওর সঙ্গে দোয়াকি করতে লাগলো। ঘুরিয়ে ফিরিয়ে গানটা শেষ করার আগেই চা নিয়ে এলো বিশাখার মা। সেও বেশ গাইতে পারে। পটল কিনা জামাই হবে, তার সামনে এখন গান করা ঠিক হবে না। বললে, চা জুড়িয়ে যাবে বাবা, খেয়ে লাও। পটল মনের আবেগে গাইছে, শ্রীবাসের চায়ের দিকে খেয়াল নাই। গান শেষ করে চায়ের বাটিটা হাতে তুলে নিতে নিতে বলল, শাখা একলাই গেল তো? এই তো সন্ধে বাবা, যাক না, যাও খেয়ে আর একখান গাও। বলে শ্রীনিবাস চা দিয়ে গলাটা ভিজিয়ে নিতে আরম্ভ করল। ও আমার মনোবিনোদিনী রাই, রাই গো, কেমনে তোমার রাঙা দুটি পায়ে আলতা পরাতে চাই। পটলও ধরল ওর সঙ্গে, কিন্তু পটলের ভালো লাগছে না। গান গাইতেও আসেনি এখানে। ওকে এক্ষুনি আখড়ায় যেতে হবে সেনাপতির পাত্রের মহড়া দিতে। বিশাখার রাগ ভাঙানোই ওর উদ্দেশ্য। কাজেই দ্বিতীয় গানটা কোনো রকমে শেষ করেই বলল, দোল তো এসে গেল, মৎসরের কি হবে ওই বছর? ওই বছর আর বেশি কিছু পারবো না বাবা, এই 2-4টি আপনার পর কুটুম্ব নিয়েই সারতে হবে। শ্রীবাস বলল, হ্যাঁ, যা আকারের বাজার, তা শাখার মালাচন্দনটাও তো ওই সঙ্গেই। কথাটা শেষ না করেই পটল থমকালো। বিশাখার মা এবার বলল, সেই তো খুব ভালো কথাই বলেছ বাবা, এক খরচেই হয়। তবে শাখা আমার কোলের মেয়ে, 2-4 পদ গয়না গাঁটি তো দিতে হবে বাবা। ওই বছর যা বাজার, তাই আবার
সোনার দর শুনছি আঘাম। গয়না যা আছে তাই এখন দিলেই হবে। বাজার ভালো হলে তখন আবার। তাই দেখি বাবা পটল। শিবাস বলল, এক খরচে করতে পারলে তো ভালোই হয়। হুম, ভালোই কথা বলেছ বাবা তুমি। আপনার লোকের মতোই কথা। দেখি যদি এই সঙ্গেই সারতে পারি। পটলের আর কোনো চিন্তা নাই বিশাখার রাগের জন্য। ও নিশ্চিন্ত মনে উঠল। বাইরে এসে বিড়ি ধরিয়ে শটান চলে গেল আখড়ায়। সেনাপতি সেজে ওকে দোলের সময় থিয়েটার করতে হবে। বিয়ে যদি হয় তো কি এমন আটকাবে আর তাতে? গায়ে বিয়ে, গায়ে থিয়েটার। পটল ক্লাব ঘরটির দিকে আস্তে আস্তে ভাবল, মিত্তির বাড়িতে গিয়ে একবার দেখলে হয় রায়খড়ি কেমন আছে। আর বিশাখাও তো আছে ওখানে। পথ ভেঙে পটল মিত্তিরদের ভুতুরে বাড়ির দিকে এগুলো। সেই প্রকাণ্ড বেলগাছটা অন্ধকারে যেন দৈত্যের আস্তানা মনের মতো দেখাচ্ছে। পটল খুব সাহসী ছেলে নয়, একটু ভীতু। যাবে কি যাবে না ভাবতে ভাবতেই এগিয়ে আসছে। হঠাৎ নজরে পড়ল বেলগাছটার তলায় কে যেন দাঁড়িয়ে রয়েছে। ভূতই হবে আর কে। পটল আর এগুলো না, কাল সকালেই খবর নেবে না হয়। ভেবে তৎক্ষণাৎ পিছু হটল। ক্লাবে গিয়ে দেখল রায়খড়ির বিষয়টাই আলোচ্য সেখানে। সবাই এসেছে, গণেশ আসেনি শুধু। তবে কি বেলতলায় গণেশটাই ছিল নাকি? হতে পারে। গাঁজারে মানুষ, ভূতের ভয় ডর নাই ওর। তাছাড়া রায়খড়িকে বিয়ে করবার ফিকির রয়েছে। ও নিশ্চয়ই গণেশ। গেলেই ভালো হতো পটলের। বিশাখা এদিকে রাস্তায় বেরিয়ে প্রথমেই গেল গণেশদের বাড়ি। ওর ছোট বোন লক্ষ্মী দাওয়ায় ঝরলো ঝাঁপ খেলছিল আরও কয়েকটা মেয়ের সঙ্গে। গণেশদা ফেরে নাই লক্ষ্মী? বিশাখা শুধল। না শাখাদি, দাদা বোধহয় উপরে গেছে বলে লক্ষ্মী খেলায় মন দিল। নিরাশ হয়ে বিশাখা বসে রইল ওদেরই বারান্দায়। বাড়িটা চমৎকার। নতুন কংক্রিটের তৈরি। ডিজাইনটি যেন কতকগুলি সরল রেখা দিয়ে আঁকা, একেবারে আধুনিক প্যাটার্নের। সাজানোও হয়েছে আজ তেমনই সুন্দর করে। ব্ল্যাক আউট বলে বাইরের আলো নাই, কিন্তু ভিতরে একেবারে শতচন্দ্র জ্বলছে। এ ঘরের খেলা, ও ঘরে হাসি, সে ঘরে পানভোজন, পরের ঘরে গুনগুন, তারপরের ঘরে ফিসফাস গুঞ্জন, তরুণের চুমার মসৃণ শব্দ, তরুণীর আবেশ মাখা কোমল কাকুতি, সবটা মিলিয়ে একটা বেশ উত্তেজিত উৎসব। জন্মদিন এমন করেই অনুষ্ঠিত হয়, দেখেনি আগে বিম্বমান। কিন্তু আশ্চর্য হয়ে বোকা বনতে চায় না সে। বেশ সপ্রতিভভাবেই ঢুকল। কিন্তু মিস্টার বোসের মতো বুড়োর দলেই ওকে মানায় না। তাই মিস্টার বোস নিজেই বললেন, যাও বিবু, ওপরে কৃষ্ণা আছে, যাও। আরও অনেক সঙ্গী পাবে ওখানে। আমি একটু পরে যাচ্ছি ওকে আশীর্বাদ করতে বলে তিনি পাশের ঘরে ঢুকে পড়লেন। অনন্ত মহাসমুদ্রে ভাসমান একটি ক্ষুদ্র প্রাণীর মতো বিম্ববান আধার দেখল চারিদিকে। নিজেকেও কিছুতেই বোকা বনতে দেবে না। তাই কৌচ থেকে উঠে ওখানে আর যে কজন ছিল তাদের খামোখাই নমস্কার করে বেরিয়ে এলো বারান্দায়। কোন দিকে যাবে কিংবা যাবে না কোথাও, এখানেই দাঁড়িয়ে থাকবে ভাবছে। উপহারের জন্য কেনা বস্তুটা আর ফুলগুলি এখনো ওর হাতেই রয়েছে। এমন করে দাঁড়িয়ে থাকতেও লজ্জা করে। কিন্তু অত বড় বাড়িটার অত লোকজন, কেউ ওকে কিছু বলছে না। যে যার চলে যাচ্ছে নিজের কাজে। একটা চাকরকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করল, কৃষ্ণা কোথায়? কিন্তু কে যে চাকর তা বুঝবার উপায় কি? সবাই তো ধপধপে জামা কাপড় পরে বেড়াচ্ছে। শেষটায় কি চাকর ভেবে কোনো ভদ্রলোককে অপমান করে বসবে? না, বিম্ববান এক্ষণে একটু আড়ালে দাঁড়াবে ঠিক করলো। কিন্তু আড়াল কই? সব আলোয় আলোময়।
বারান্দার একদিকে থামের ছায়া পড়েছে, সেখানে ছোট্ট একটা টিপে ফুলগুলো রেখে বিম্ববান দাঁড়ালো। 2-3টে সুসজ্জিত মেয়ে সেইমাত্র গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকছে। নজর পড়ল বিম্ববানের দিকে। একজন বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আসতে বলল, বাহ, বেশ তো, কে রে, নতুন মুখ দেখছি। কারোর জবাব দেওয়া বিম্ববান শুনতে পেল না। চটচট করে জুতোর শব্দ করে ওরা পাশের সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেল। বিম্ববানের মনে হলো ওদের পিছনে সেও উপরে উঠে যাবে। যেই ভাবা অমনি সেও ফুলটা নিয়ে উঠে চলল। একটা বড় ঘরের পাশে ছোট্ট একটা ঘরে কৃষ্ণা বসে রয়েছে। দরজায় সুন্দর ভারী পর্দা। একখানা তার যন্ত্রের টুংটাং করে আঙুল বুলিয়ে চলেছে কৃষ্ণা। মেয়েগুলি ঢুকবার সময় পর্দাটা সরিয়ে দেওয়ায় বাইরে থেকে বিম্ববান দেখতে পেল। কৃষ্ণাকে যখন পাওয়া গেছে তখন আর চিন্তা কি। বিম্ববান ঘরে ঢুকতে যাবে, হঠাৎ শুনতে পেল নবাগতদের একজন কৃষ্ণাকে বলছে, নতুন কাকে এনেছিস রে কৃষ্ণা? সিঁড়ির কাছে দেখলাম। উনি ওর অর্জুন। জবাব দিল এই দলের অন্য একটি মেয়ে। বলিস কি, লক্ষ্যভেদ করে কবে হলো রে, জানাসনি তো? দেখিস ভাই, 5 ভাগে আবার ভাগ হয়ে পড়িস না যেন। না না, যুধিষ্ঠির, ভীম, নকুলদের তো দেখলাম না ওর সঙ্গে। এ যুগে কৃষ্ণরা চালাক আছে। অর্জুনটিকেই ঠিক নিয়েছে বেছে একলা। ভীম কিন্তু ভাই ছাড়তে চায় না, যা গুন্ডা। শুনেছি কৃষ্ণা অর্জুনকেই নাকি বেশ ভালোবাসত সে যুগেও। আমার আশ্চর্য লাগে ভাই, বেদব্যাসের বুদ্ধির এই ভুল ছিল। কেন, ভুলটা কোথায় দেখলি? ভুল নয়, অর্জুন যতই বীর হোক তার বীরত্ব ছিল ধনু আর বাণে, কিন্তু ভীম রীতিমতো পুরুষ। মেয়েরা শুনেছি পুরুষকেই বেশি ভালোবাসে, অতএব কৃষ্ণার উচিত ছিল ভীমকেই বেশি ভালোবাসা। ধুর মুখপুরি, তার কারণ অতি সোজা। ভীম একটা গুন্ডা। অতটা শারীরিক অত্যাচার হয়তো রাজার মেয়ে কৃষ্ণা পছন্দ করত না। আর অর্জুন বীর, অথচ বেশ পলিশড বীর। গীতাও শোনে, মণিপুরেও যায়। সুযোগ সুবিধা পেলে বন্ধুর বোনকে অপহরণ করতে পারে। নারীর ভালোবাসা পাবার ওই তো যোগ্য পাত্র। চমৎকার বলেছিস। মানুষের মেয়ে কি ভীমের মতন গুন্ডাকে সইতে পারে? ওর উপযুক্ত হয়েছিল ওই হিড়িম্বা। দ্রৌপদীর পক্ষে ভীম একটা পানিশমেন্ট। হা হা হা, হি হি হি, হাসির আওয়াজ। বিবস্মানের পা আর এগুলো না, কিন্তু কান খাড়া আছে। শুনতে পেল কৃষ্ণা এতক্ষণে বলছে, আহ, কী সব অশ্লীল আলোচনা করছিস, চুপ কর, কেউ শুনতে পাবে। অশ্লীল কীরকম? খাস মহাভারত নিয়ে আলোচনা, প্রাতঃস্মরণীয় দ্রৌপদীর বিষয় আলোচনা। অশ্লীল কীরকম? জিভ খসে যাবে না? আবার একটা খিলখিল উচ্চ হাসি উচ্চ থেকে উচ্চতর গ্রামে উঠছে। ভেঙে পড়ছে মেয়েগুলো হাসির ঢেউয়ে। অদ্ভুত এবং আশ্চর্য এই আলোচনা আর সমালোচনার বিম্ববান অবাক হয়ে গেল। বুদ্ধি এদের অসামান্য, প্রকাশে এরা অকুণ্ঠন। তাই এদের হাসি ঠাট্টার বিষয়ও উচ্চাঙ্গের। কিন্তু সত্যি কি উচ্চাঙ্গের? এর মধ্যে শালীনতা কতখানি আছে? বিম্ববানের পা আর এগুচ্ছে না। ধীরে ধীরে ও সিঁড়ি দিয়ে পিছুচ্ছে। পাশের বড় হলটায় কয়েকটি নারী পুরুষ, তাদেরই একজন সুবেশাপূর্ণ যৌবনা নারী এগিয়ে এসে বললেন, কে? আসুন আসুন। ও, আপনি বুঝি মিস্টার বোসের সঙ্গে এসেছেন? আসুন, চলে যাচ্ছেন কেন? কৃষ্ণা আজ 2-3 বার আপনার কথা বলেছে। আসুন। ওরে কৃষ্ণা, এই যে তোর সেই বিভাসবাবু, নাকি কি নাম আপনার? বিবস্বান। হ্যাঁ, বিবস্বান। সেই ছেলেটি এসেছে রে কৃষ্ণা। কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই কৃষ্ণা এবং আরো 2-3টি মেয়ে পর্দা সরিয়ে বেরিয়ে এলো। বারে, লুকিয়ে আমাদের কথা শোনা হচ্ছিল।
বিবস্বান চুপটি করে দাঁড়িয়ে। কৃষ্ণা বলল, আমার মা, প্রণামটাও তো করা উচিত আপনার। আমি কিন্তু আপনার মতন একটা বাচ্চা ছেলেকে প্রণাম করতে পারবো না। কৃষ্ণার মা মৃদু হেসে বলল, থাক থাক, হয়েছে। কিন্তু বিবস্বান এর মধ্যেই ভালোভাবে প্রণাম করে ফেলল তাকে। কৃষ্ণার মা মাথায় হাত দিয়ে বললেন, সুখী হও, বসো গে, যা নিয়ে যা কৃষ্ণা। আসুন আসুন, দেখি কি প্রেজেন্ট এনেছেন বীর অর্জুন। বলে বাকি মেয়েদের চন্দুই বিম্ববানের হাত থেকে ছিনিয়ে নিল ফুল আর মরক্কো বাঁধা বাক্সটি। কৃষ্ণা বলল, অত জ্বালাতন করলে আবার পালিয়ে যাবেন উনি। বলিস কি, এত ভীতু তোর মহাবীর অর্জুন? আবার হাসি। নূপুরের মতো বেঁধে চলেছে কেবল হাসি আর হাসি। এত হাসি এই পৃথিবীতে ছিল কোথায়? সত্যি ছিল না, স্বপ্ন দেখছে বিম্ববান। ঘরের মধ্যে এনে ওকে হাত ধরে বসিয়ে দিল কৃষ্ণা। নরম সোফা আর তরুণীর পেলে গালের মতো কুশনে পিঠ দিয়ে বিবস্বান বসল। ও ঘরে পুরুষ আর কেউ নাই। কৃষ্ণার পুরুষ বন্ধুর সংখ্যা কম, সেটা এই থেকে বোঝা যায়। তার একটা কারণও পড়ে মেয়ে চলেছে। সহপাঠী পুরুষ বন্ধু তাই নেই বললেই হয়। তাছাড়া ওর বাবা একটু সাবধানে চলেন তার অনিন্দাঙ্গী মেয়েটির সম্বন্ধে। কে জানে কোথায় কি অঘটন ঘটে যাবে আবার, যা দিনকাল পড়েছে। প্রগতিপরায়ণ পরিবার হলেও বয়সের গুণে দেখে এবং থেকে ইনি অনেক কিছু শিখে ফেলেছেন, তাই সাবধানে হতে পেরেছেন। ভদ্রলোকের সাহিত্যপ্রীতি আছে বেশ। কৃষ্ণার মার সঙ্গে এবং কৃষ্ণার সঙ্গেও আলোচনা হয়। বলেন, বছরে 10 বার আগে অশ্লীল সাহিত্য লিখে জনকতক ছোকরা খুব নাম করে ফেলেছিল। গেল কোথায় তারা এখন? কই, অশ্লীল তো আর লেখে না দেখছি। হুরমা বললে, লেখে না আবার? তুমি আর কতটুকুন খবর রাখো? আমি সেসব বই বাড়িতে ঢুকতে দিই না। ওরাই তো দেশটাকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। কৃষ্ণা তর্ক করে বলে, হ্যাঁ, খান কতক বই লিখলেই দেশ একেবারে জাহান্নামে গিয়ে নামবে। মার যত আজগুবি ভয়। বাবা ওর প্রতিবাদ করেন, তা যায় বই কি মা, সাহিত্যের প্রভাব মানুষের জীবনে সব চাইতে বেশি। সীতার চরিত্র আজও হিন্দু নারীকে সতীত্ব বজায় রাখতে সাহায্য করে। দধিচির আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা পেয়ে আমরা আজও ব্লাড ব্যাংকে রক্তদান করতে এগিয়ে যাই। রাজা হরিশ্চন্দ্রের কথা ভেবে এখনো লঙ্গরখানা খুলবার প্রস্তাব করি। কৃষ্ণা খিলখিল করে হেসে ওঠে বাবার কথা শুনে। কি যে তুমি বলো বাবা, ওদের কথা না জানলে দান ধ্যান বুঝি আমরা করতাম না? ওরা তাহলে কোথায় ওইসব দয়া ধর্ম শিখেছিলেন বাবা? সাহিত্য তার আগেও ছিল রে মা। মানুষের সভ্যতার পথে সাহিত্য ঠিক সমান্তরাল হয়েই চলে এসেছে, সময় সময় এগিয়ে গিয়েছে। আর সেই অগ্রগামী সাহিত্যের চিন্তা থেকেই মানুষের গঠন করেছে তার চরিত্র। এর প্রমাণ যে কোনো দেশের যে কোনো যুগের সাহিত্য খুঁজলেই পাবি। কৃষ্ণা কিছুক্ষণ চুপ করে থাকে। ওর মা বলে, ওসব খারাপ লেখা পড়িস না। হেসে ওঠে কৃষ্ণা, বলে, না মা, খারাপ তারা লেখেন না এখন। ওরা নিজেদের সুর ফিরিয়ে দিয়েছেন, বুঝেছেন যে কতগুলো বন্য বর্বরতার ছবি এঁকে সভ্য মানুষের মনকে 2-4 দিন ভুলিয়ে রাখা যায়, বেশি দিন নয়। তাই ওরা এখন ভালো সাহিত্যই সৃষ্টি করেছেন। ওরা সত্যিই প্রতিভা মা। ওর বাবা বলেন, প্রতিভা তো নিশ্চয়ই। অশ্লীল সাহিত্য লিখতে বেশি বড় প্রতিভার দরকার করে। তাই দুঃখ হয় ওদের শক্তিটাকে ওরা অকারণে অপব্যয় করছেন। এখন আর করছেন না বাবা, খুব কম হয়ে গেছে ওসব। এইসব আলোচনা আর সমালোচনা থেকে বোঝা যায় কৃষ্ণার মা বাবা বেশ সাহিত্য রসিক।
কৃষ্ণা সম্বন্ধে সতর্ক থাকলেও নিজেরা প্রায় সব রকম বইই কিনে পড়েন। ওদের গৃহগ্রন্থাগারটি বেশ পুষ্ট, প্রায় 12-14টা বড় বড় আলমারি বোঝাই বই। বিখ্যাত মাসিক পত্র, দৈনিক পত্র নিয়মিত কেনেন তারা পাঠিকা কৃষ্ণার মা। ভদ্রমহিলা বই পড়তে খুবই ভালোবাসেন, কিন্তু বই নিয়ে আলোচনার যা কিছু সবই তার স্বামীর সঙ্গে। এইখানে মহিলাটি তার অত্যাধুনিক অভিজাত্যকে কেন কে জানে বর্জন করে চলেন। সাহিত্য নিয়ে তিনি বাইরে কোথাও কোনো আলোচনা করেন না, অথচ সমাজের সকলেই জানে কৃষ্ণার মা একজন ভালো সাহিত্য রসিকা। এই সম্বন্ধে কেউ কিছু প্রশ্ন করলে উনি সবিনয়ে এড়িয়ে যান। ঘরে ফিরে প্রশ্নটা নিয়ে স্বামীর সঙ্গে আলোচনা করে উত্তরটাও ঠিক করে নেন, কিন্তু সে উত্তর আর কোনো দিন দেওয়া হয়ে ওঠে না। গোপনে আমার পাঠক পাঠিকাকে জানিয়ে রাখছি, অশ্লীল সাহিত্যের উনি কিন্তু একজন ভক্ত পাঠিকা। ওর বয়সের অনুপাতে উনি অনেক বেশি ছেলে মানুষ রেখেছেন নিজেকে। বলে না দিলে টাকার সাধ্য বলে ওর বয়স কত, কিন্তু মেয়েদের বয়স বলার নিয়ম নাই। রূপ এখনো নিখুঁত। তার যে কলেজের মেয়ে সাজিয়ে আবার বিয়ে দেওয়া চলে। এইসব ওদের সমাজের গৌরবের পরিচারক, এবং গৌরব তার যথেষ্ট আছে। উনি সত্যিই কৃষ্ণার মা কিংবা সৎ মা। বিবস্বান বুঝতেই পারল না। বিবস্বান কেন পৃথিবীর কারোর বোঝা সম্ভব নয়। কয়দিন আগে একজন বিখ্যাত বিদেশি লেখকের একখানা উপন্যাসের ইংরেজি তর্জমা পড়েছিলেন উনি। বইখানা অশ্লীলতায় ঠাসা, বেশ লাগছিল তার। লেখক যে অসাধারণ শক্তিমান, অশ্লীলতাকে যে তিনি কত উচ্চ স্তরের আর্টে উন্নীত করতে সক্ষম হয়েছেন, এটাই বারবার মনে হচ্ছিল তার। হঠাৎ কৃষ্ণা এসে পড়ল। কি বই মা, দেখি দেখি। না, মার বই মেয়েকে পড়তে নাই। উনি বইখানা তৎক্ষণাৎ ড্রয়ারে ভরে চাবি বন্ধ করলেন। কৃষ্ণা ক্ষুণ্ণ হলো, কিন্তু ও জানে ওর মাকে। কাজেই বিশেষ আর কোনো কথা না বলে বলল, রবীন্দ্র রচনাবলীর আরেকটা খণ্ড বেরিয়েছে, কিনবে মা? নিশ্চয়, এক্ষুনি আনতে বলে দে, বলে উনি টাকা বার করে দিলেন। কৃষ্ণা ফোন করতে চলে গেল। দরজা বন্ধ করে দিয়ে মা এসে আবার ড্রয়ার খুলে বইটা নিয়ে বসলেন। মা আর মেয়েতে বই পড়া নিয়ে বেশ একটু লুকোচুরি চলে এই রকম। মা মেয়েতে অন্তরঙ্গতাও বেশি নাই, কথাবার্তায় সেটাও ধরা পড়ে যায় মাঝে মাঝে। কিন্তু উভয় পক্ষই শিক্ষিত। ওদের মতান্তর আর মনান্তর সভ্য খাতে লুকিয়ে চলে, পাহাড়ি নদীর মতো গর্জায় না। ও যেন অন্তঃসলীলা ফল্গু। কয়েকদিন লক্ষ্য করলে তবে বোঝা যায় কৃষ্ণা ওর মার গর্ভজাতা নয়, কিন্তু বাইরে থেকে সেটা ধরবার কারোর উপায় নাই। এমনি ওদের সভ্যতা, মুখোশ আর শিক্ষার বহিঃপ্রকাশ যে বাইরে থেকে মনে হবে মা মেয়েতে এক প্রাণ, অথচ ভেতরে প্রতি মুহূর্তে চলে প্রতিযোগিতা, এমনকি অতি অযোগ্য ক্ষেত্রেও। কিন্তু কৃষ্ণা চালাক মেয়ে, মার পথ থেকে সে সরেই দাঁড়ায়। বইখানা শেষ হতে বেলা 2টো বাজল সেদিন। এখনো অনেক বেলা, 2 ঘন্টা অন্তত ঘুমোনো যাবে। উনি চোখ বুঝলেন। জানলা দিয়ে হাত বাড়িয়ে কৃষ্ণা তার কোলের ওপর থেকে বইখানা টেনে নিয়ে পালালো নিজের ঘরে। ঘুম থেকে উঠে উনি সবই জানলেন, কিন্তু কিছুই বললেন না। পরদিন দেখা গেল মার পড়বার ঘরে ঠিক সেই সোফাটির ওপর বইখানা পড়ে আছে। উনি যেন কিছুই জানেন না, এইভাবেই ব্যাপারটা শেষ হলো। এমনি করেই চলে। বয়স্তা মেয়ে বই পড়বে, কি আর তাকে বলা যায়। বেশি কিছু বললে আরও বেশি খারাপ হতে পারে। হয়তো আর একখানা বই দোকান থেকে কিনে পড়বে, কিংবা লাইব্রেরি থেকে। এসব নানা কিছু ভেবে উনি চুপ করেই থাকেন।
গোপনে বলে কৃষ্ণার বাবাকে। বাবা কিন্তু উদার মানুষ। তাছাড়া কৃষ্ণা তার অত্যন্ত আদরের মেয়ে। বলেন, বড় হয়েছে, পড়ুক না, ভালো মন্দ সবই দেখুক। এমনি একটি নির্ঝঞ্ঝাট সংসারে কৃষ্ণা মানুষ হচ্ছে। ধনী বাপের আদুরে মেয়ে, রূপসী বিদুষী, কাজেই তার জন্য জামাই কিনবার কোনো ভাবনাই মা বাবার করেন না। তবু বিবস্মানকে দেখে কৃষ্ণার মার হয়তো কিরকম যেন মনে হলো। হলঘরে ফিরে এসে তিনি কিছু খাবার আর চা একটা বয়ের হাতে দিয়ে এ ঘরে এসে বললেন, চা খাও বাবা, এসো। আর আমায় বুঝে ফেল না কাকিমা, আমরা যেন বানের জলে ভেসে এসেছি না মাসিমা, আমাদের যেন দেখতে পান নাই পিসিমা। অন্য মেয়েগুলি পর পর অভিযোগ জানিয়ে গেল। কৃষ্ণার মা হেসে উঠলেন, বন্ধুর জন্মদিন, তোরাই তো খাওয়াবি, ও নতুন বন্ধু, এসো বিবু, এসো। বিবস্মান সেদিন এই সজ্জিত রূপযৌবনা নারীর আধুনিক স্নেহের আস্বাদ কেমন পেল কে জানে। গান গল্প আর হাসির মধ্যে কেটে গেল বেশ কয়েক ঘন্টা। এত হাসি আর আনন্দ এই দুঃখ দৈন্য ভরা পৃথিবীতে আছে জানা ছিল না বিবস্বানের। ওকে ঘিরেই যে আনন্দের ঝর্ণাটা বারবার উপচে পড়ছে আজ। কৃষ্ণার মা এর মূল কারণ। বিবস্মানকে সেই যে তিনি পাকড়াও করলেন খাবার জন্য, তারপর এর কাছে তার কাছে পরিচয় করিয়ে দিয়ে সগৌরবে দেখাতে লাগলেন বিবস্মানকে। গায়ের রংটা বিবস্মানের খুব ফর্সা নয়, মানে কলকাতার লোকেদের কলের জলে নেওয়া ন্যাবা রোগীর চাওড়ার মতো ফ্যাকাশে নয়। পাড়া গায়ের অযত্নে খানিকটা ধুলোমলিন মেটে, কিন্তু ওর মুখের গড়ন, বিশেষ করে কপাল, চোখ আর নাকের নিচ থেকে চিবুকের অংশটুকু চমৎকার। মুখের হাঁচির গড়ন ঠিক ছবিতে আঁকা ধনুকের মতো, বারবার ফিরে দেখতে ইচ্ছে করে। সকল উন্নত ওর চেহারা। পাড়াকে ছেলেদের চেহারার কদর তো হয় নাই, বিশেষ রকম সুন্দরী না হলে মেয়েদের কদর হয় না। কাজেই বিবস্মান যে কতখানি সুন্দর তাও জানা ছিল না। আজ যেন কৃষ্ণার মা সেটা প্রথম আবিষ্কার করে নানা বন্ধু বান্ধবীর কাছে ওকে সাদরে নিয়ে গিয়ে চিবুকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে লাগলেন। প্রত্যেককেই বলল, বাহ বেশ। ওর পরিচয় দিলেন মিস্টার বোসের ভাইপো বলে। অনেকে প্রশ্ন করল, আপন ভাইপো? হ্যাঁ বা না কিছুই বলা হলো না তার উত্তরে। রাত প্রায় 12টার পর কৃষ্ণার মা ওকে দোতলার হল ঘরে বসিয়ে বললেন, কাল যাবে তোমরা মিলে না? আগে হ্যাঁ, বলল বিবস্মান। অতিথিদের অনেকেই চলে গেছে। মিস্টার বোস এবং আরও দু একজন নিচের তলায় কৃষ্ণার বাবার সঙ্গে গল্প করছেন। কৃষ্ণাও আছে সেইখানে। ভবিষ্যৎ জীবনে চলবার পথে ও এই বুড়ো লোকগুলি আশীর্বাদ কুড়োচ্ছে। দোতলায় কিন্তু আর কেউ নেই। কৃষ্ণার মা পিয়ানোর টুলটাতে বসে চাবি টিপছিলেন আনমনে। বললেন, বেশ তো গাইতে পারো তুমি? পারি একটু আধটু। ভালোই পারো, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত শুনে তোমার প্রশংসা করেছে সবাই। বিবস্মান চুপ করে রইল। কৃষ্ণার মা খুব কোমল গলায় বিবস্মানের গীত গানটাই প্রথম লাইনটা গাইতে লাগলেন। দাঁড়াও দাঁড়াও আমার আখির আগে দাঁড়াও, তোমার মূরতি নয়নে জাগে গো দাঁড়াও। গলাটা খুবই মিষ্টি, কণ্ঠস্বরের তারুণ্যে যায় এন তরল মদিরার মতো। সঙ্গীত ভক্ত বিবস্মান সপ্রশংস দৃষ্টিতে চাইল ওর দিকে। কৃষ্ণার মা গেয়ে গেলেন গানটি, কিন্তু গাইলেন খুব আস্তে। শেষ হয়ে উঠতে উঠতে বললেন, আর এক কাপ ওভারলেটিন খেয়ে নাও বিবু, রাতে খুব ভালো ঘুম হবে।
যুদ্ধের বাজারে ওভালটিন পাওয়া যায় না, কিন্তু এদের হয়তো সংগ্রহ করা আছে। বিবস্মান কিছু বলল না। কৃষ্ণার মা ওভালটিনের কাপটা বিবস্মানের ঠোঁটের কাছে ধরে দিতে দিতে বসলেন সেই কুশন চেয়ারটার চওড়া হাতলের ওপর। বিবস্মান কাপটা নিজের হাতে ধরতে যাবার পূর্বেই হুনি সেটা তার মুখে দিয়ে বললেন, খাও। চুমুক দিল বিবস্মান। কৃষ্ণার মা ওর মাথার চুলগুলি বাঁ হাত দিয়ে গুছিয়ে দিতে দিতে বললেন, আমি যাব কাল তোমার খেলা দেখতে, দেখব কেমন তুমি খেলো। হ্যাঁ যাবেন, বিবস্মান বলল। অতঃপর বিদায় নিয়ে চলে এলো ওরা। মিস্টার বোসের বাড়ি এসে বিছানায় শুয়ে শুয়ে বিবস্মান জাগ্রত স্বপ্ন দেখতে লাগলো আজকের এতক্ষণকার ব্যাপারটাকে। কৃষ্ণার মা এতখানি স্নেহ সে প্রত্যাশা করেনি। এ যেন অপর্যাপ্ত। আবার ভাবল, কলকাতার মায়েরা এই রকম করেন হয়তো। হয়তো বিবস্মানকে খুব ভালো লেগেছে ওর। ঘুমোবার চেষ্টা করছে বিবস্মান, কিন্তু ঘুম যে ছাই আসছেই না। কত ভাবতে ভাবতে শেষটায় বিবস্মান ঘুমিয়েই গেল। পরদিন সকালেই মিস্টার বোস বসলেন, তোমার ফের টাকাটা পাঠিয়ে দিতে বলেছি। ওর সম্বন্ধে কিছু ভেবো না, আর তৈরি হয়ে নাও, 10টা 11টায় বেরোবো। দৈনিক কাগজখানা হাতে নিয়ে বিবস্মান চুপ করে বসে রইল। যুদ্ধের খবর, মাধ্যমিক শিক্ষা বিল, অগ্নিদাহে গ্রাম ধ্বংস, নিরণ্যের মৃত্যু, সিনেমার জয়ন্তী, সিধেলচোর গ্রেপ্তার, একসঙ্গে ওর মগজে পিল পিল করছে। চাকরটা এসে বলল, স্নান করুন। হ্যাঁ যাই। পরের বাড়িতে খুশি মতো ভাবাও চলে না। বিবস্মান স্নানাদি শেষ করে মিস্টার বোসের সঙ্গে গাড়িতে উঠে গেল বরানগরের সেই কাপড়ের মিলে। খেলার মাঠে অন্যান্য খেলোয়াড়রা তখন এসে গেছে। মিনিট কয়েক পরেই কৃষ্ণা আর তার মা অন্য গাড়িতে এসে পৌঁছলেন। কিছুক্ষণ পরে খেলা আরম্ভ হলো। কলেজ টিমে খেলার বলে নাম আছে বিবস্মানের, তবুও ভয় পেয়েছে। কি জানি ভালো খেলতে পারবে কিনা। এই খেলার ওপর যেন তার ভবিষ্যৎ নির্ভর করছে, এমনিই মনে হচ্ছিল তার মুখ দেখে। কিন্তু কৃষ্ণা এসে পাশে দাঁড়িয়ে সহৎসাহে বললে, বিজয়ী হয়ে ফিরে আসুন। ওর মা বললেন, নিশ্চয়ই ভালো খেলবে তুমি, যাও নেমে পড়ো। বিবস্মান মুখের হাসিতে ওকে ধন্যবাদ জানিয়ে নামল গিয়ে মাঠে। কৃষ্ণার মা হাততালি দিয়ে উৎসাহ দিলেন। মাঠে নেমেও বিবস্মান তাকালো একবার কৃষ্ণা আর মায়ের দিকে। ওরা সমানে উৎসাহ দিচ্ছেন। খেলতে আরম্ভ করলো বিবস্মান। হাতে যেন তার জাদু লেগে গেছে। আশ্চর্য, এত ভালো জীবনে কোনো দিন খেলেনি। ওর নিজেরই অবাক লেগে গেছে। নিজের ওপর আজ শ্রদ্ধান্বিত হয়ে উঠল বিবস্মান। মাঠ থেকে বেরিয়ে আসতেই কৃষ্ণা আর তার মা বিপুল হয়ে ওর গৌরবকে সম্বোধিত করলেন। মিস্টার ঘোষও প্রশংসা করলেন যথেষ্ট। কিন্তু বিবস্মান ক্লান্ত হয়ে পড়েছে। এই নরম শ্যামল ঘাসের ওপরই একটি বার লম্বা হয়ে ওর শুয়ে পড়তে ইচ্ছে করছে। সত্যি ও শুয়ে পড়ল ওইখানে। কৃষ্ণা, গরম চা নিয়ে আয় তো এক কাপ। এসো আমার কোলে মাথা দাও। বলেই ওর মাথাটা কৃষ্ণার মা কোলের ওপর তুলে নিলেন। চুলগুলোতে তার নরম আঙুল চালাতে লাগলেন ধীরে ধীরে। বিবস্মান কিছুই বলছে না। আর বলবার কি আছে তাও সে জানে না। এই মিষ্টির সেবা এত ক্লান্তির পর ওর ভালোই লাগবার কথা, এবং লাগছেও। চোখ বুঝে বিম্বমান পড়ে রইল। উনি তার ভ্রুর উপরে, কপালে, কানের পাশে হাত বুলিয়ে চলেছেন। ওর কোলের ওপর শুয়ে বিবস্মান ওর অঙ্গের সুমিষ্ট সুরভি অনুভব করছে। স্নেহের সুরভির সঙ্গে চমৎকার মানিয়েছে সেই অঙ্গ সুরভি। একটু নত হয়ে কৃষ্ণার মা ওর পিঠের মেরুদণ্ডটায় হাত বুলিয়ে দিলেন দু একবার। কেমন একটা তীব্র সুখানুভূতি শিহরণ খেতে গেল
বিবস্মানের দেহে। তড়িৎ স্পর্শেও যেন অনেকটা চাঙ্গা হয়ে উঠল। কৃষ্ণা চা নিয়ে এলো, তার সঙ্গে খাবার। এখানে অন্যান্য যারা খেলায় যোগ দিয়েছে তারা মিলে কর্মচারী। বিবস্মান মনিবের গণ্ডিতে পড়ে, কাজেই তারা এদিকে না এসে ও পাশে পান ভোজন করছে। মিস্টার বোস তাদের উৎসাহ দিচ্ছেন সেখানেই। কৃষ্ণার মা বিবস্মানকে যেতে দিলে সেও হয়তো ওখানেই যেত, কিন্তু কৃষ্ণ আর মা ওকে কচি শিশুর মতোই জড়িয়ে রেখেছেন। চা দিয়েই কৃষ্ণা কিন্তু চলে গেল মিস্টার বোসের কাছে। ওঠো, চা খাও, কৃষ্ণার মা অনুরোধ করলেন। সঙ্গে সঙ্গে বিবস্মানের মাথাটা একটু টিপে ধরলেন তার বুকের দিকে। সুকোমল স্পর্শে বিবস্মানের ললাটে রূপ যৌবনের বিজয় তিলক এঁকে দিলেন যেন। উঠে বসল বিবস্মান। শ্লথ অঙ্গবাস সম্বরণের ফাঁকে বিবস্মানের চোখ পড়ল তার স্নেহ ভরা নিটল দেহে। তরঙ্গিত লাবণ্যের নির্ঝর যেন, পেলবতা আর কোমলতার পরিপূর্ণ মিলন তীর্থ। ঝটিতে নিজেকে সামলে নিয়ে কৃষ্ণার মা চা ঢালতে আরম্ভ করলেন। আঙুলগুলি তার সূক্ষ্মাগ্র। শেষের পর্বটির উপর দিকে ঈষৎ বাঁকানো, বেশ মানাচ্ছে চায়ের রঙিন পাত্রের ওপর। বিবস্মান চেয়ে চেয়ে দেখতে লাগলো। খাও, খাচ্ছ না যে? উনি বললেন। গলা শুকিয়ে গেছে নাকি? আচ্ছা, আগে এক ঢোক চা খেয়ে নাও। এগিয়ে দিলেন চায়ের কাপটি। বিবস্মান চাই খেল ঢোক চার। অপরাহ্নের ম্লান আলোতে ঘাসে ঢাকা প্রান্তর স্বপ্নরঙিন হয়ে উঠেছে। সবুজের শ্রেষ্ঠ বিভূতি যেন ছড়িয়ে গেছে সেই ঘাসে আজ। সেই পটভূমিকায় কৃষ্ণার মা দুধে আলতায় মিলানো তার গায়ের রং। না না, গায়ের রং তার কোনো কিছুর সঙ্গে তুলনা করা চলে না। এত চমৎকার রং বিবস্মান পূর্বে আর কখনো দেখেনি। সুগল বাহুবল্লরী ঘুরিয়ে উনি পিঠের আঁচলটা টেনে মাথায় দিলেন। বললেন, এত ভালো তুমি খেলতে পারো? বেঁচে থাকো, তুমি একজন নাইডু ধ্যানচাঁদ হতে পারবে, এতে আমার একটুও সন্দেহ নাই। কোমল হাসি ফুটল ওর মুখে, আত্মীয় গর্বের হাসি। হ্যাঁ, অতখানি বাড়াবেন না আমায়। বিবস্মান প্রশংসায় কুণ্ঠায় সাড়া দিল। কিছু বাড়াচ্ছি না, বরং আপনজন বলে কমিয়ে বলছি। খাও। নিজের জন্য এক পেয়ালা চা ঢেলে নিয়ে উনি চুমুক দিলেন। বললেন, এ যুগে খেলোয়াড়ের সম্মান রাজার চেয়ে বেশি। খাচ্ছ না যে বিবু? শরীর হয়তো তার এখনো ক্লান্ত রয়েছে ভেবে উনি এসে আরো কাছে বসে পিঠে হাত দিলেন। সস্নেহে চিবুকে হাত দিয়ে বললেন, ক্লান্ত হয়েছ বলে তোমায় আরো কিছু সুন্দর লাগছে বেশ। দেখি। ঘুরিয়ে দেখলেন মুখখানি। লজ্জায় বিবস্মান কথাটি কইল না। ইনি কৃষ্ণার মা, কৃষ্ণা বিবুর বান্ধবী। ওকে এইভাবে স্নেহ জানাবার অধিকার নিশ্চয়ই আছে এই ভদ্রমহিলার। নিশ্চয়ই আছে। বিবস্মান গৌরব অনুভব করল, গর্ববোধ হলো ওর। দুনিয়ার বাজারে সেও যে একটি বিশেষ ব্যক্তি, অন্তত বিশেষত্বের বীজ রয়েছে তার মধ্যে, এটা যেন এতক্ষণে আবিষ্কৃত হলো। আস্তে খাবার চিবুতে চিবুতে বলল, ভালো রকম সুযোগ পেলে হয়তো খেলাটা ভালোই শিখতে পারি। সুযোগের অভাব কি? যে কোনো সুযোগই তুমি পেতে পারো। বেশ। উনি আরও একটু নিবিড় হয়ে এলেন। ওদিকে বাকি খেলোয়াড়রা হই হল্লা করে খাচ্ছে। বিবস্মানের এতক্ষণে মনে হলো ওইখানে তার যাওয়া উচিত। সবিনয় বললে, ওদের কাছে যাই আমি, আমাকে খুঁজবেন ওরা। চায়ের কাপ শেষ করে উঠে দাঁড়িয়ে কাপড়টা বেশ করে গুছিয়ে পড়লেন, আবার ঝেড়ে পড়লেন। শুকনো ঘাসের বীজ লেগে গেছে পাতলা শাড়িতে। দেখো তো কাণ্ড, কী সব লেগে গেছে, কুটকুট করছে গা। আঁচলের দিকটা ঘুরিয়ে পড়ুন, বলল বিবস্মান কুণ্ঠিত বিনয়ে। কেন, ওদিকে খুব বেশি লেগে গেছে নাকি?
বলেই উনি ফিরিয়ে দেখলেন বিবস্মানকে। না, খুব বেশি না। বিবস্মান ৮-১০টা ঘাসের বীজ ওর পরনের কাপড় থেকে তুলে দিল। না, আর নাই, চলুন। উঠে বিবস্মান এগুলো। উনি বললেন, দাঁড়াও বিবু, কাপড়খানা ঘুরিয়ে পড়ে নি। বিদ্যুৎ বেগে পরনের কাপড়খানা খুলে উনি তৎক্ষণাৎ আঁচলের দিকটা জড়ালেন কোমরে। এক মুহূর্তের ১০ ভাগের ১ ভাগ সময় মাত্র তার লাল পেটিকোট আর নিম্ন নাভি বিবস্মানের চোখের ওপর জ্বলে উঠল, অতি সামান্য ক্ষণের জন্য। এমন ছলমলে তারুণ্য বিবস্মান আর কখনো দেখেনি। কৃষ্ণার মা নাকি সৎমাইনি, এই বয়স কতই বা হবে তার? কৃষ্ণার মা বলে তো মনে হয় না, কিন্তু কৃষ্ণা নিজেই বলেছে ইনিই মা। অথচ এর সাবলীল লাস্যলীলা কৃষ্ণার থেকেও একে তারুণ্য দিয়েছে। কিন্তু ছি, কিসব ভাবছে বিব্যবান। ওর অনুতাপ জাগলো ওই একটি নিমিষের তাকানোর জন্য পুরুষের লোভী মন। নিজেকে কঠোরভাবে সম্বিত করল বিবস্মান। দুজনে এসে উঠলেন খেলোয়াড়দের কাছে। মনিবের কাছে মনের উচ্ছ্বাস চিৎকার করে প্রকাশ করা চলে না, তবুও মিলের খেলোয়াড়রা বেশ ভালোভাবেই সম্বর্ধনা করলো ওকে। আবার ক্যাপ্টেন এগিয়ে এসে হস্তমর্দন করে বললেন, চমৎকার। আরও কিছু খাদ্য গ্রহণ করতে হলো বিবস্মানকে। খানিকক্ষণ পরে সব উল্লাস জুড়িয়ে এলো, যে যার বাড়ি চলতে লাগলো। এরাও উঠলেন। কৃষ্ণা বিবস্মানকে এতক্ষণ চুপি চুপি বলল, আমি কিন্তু নিন্দে করব অর্কিড, আমার ভালো লাগেনি খেলা। বিবস্মান আহত হলো সামান্য, বলল, তা না করলে আর কি করতে পারি? কি আর করবেন, এতগুলো লোকের তো প্রশংসা পেলেন, আমার একলার নিন্দেটাই তো আপনার ভালো লাগা উচিত। অনেকে মিষ্টি খেলে কিন্তু নুল ঝাল তেতো খেতে ইচ্ছে হয়, তার জন্য নিন্দে করছেন? হ্যাঁ, ওদের সঙ্গে আমি সুর মেলাবো নাকি? ওরা প্রশংসা করলে সবাই শুনল, আমি নিন্দে করব, আপনি একলা শুনবেন? মিষ্টি হেসে উঠল মেয়েটা। লাফিয়ে একটা অশোক গাছের কচি পাতা ছিঁড়ে নিয়ে খোপায় পড়তে পড়তে বলল, অত ভালো খেলোয়াড় হলে যে আমাদের কাছ থেকে আপনাকে ছিনিয়ে নিয়ে যাবে ওরা। কারা? প্রশ্ন করল বিবস্মানের বিস্ময়ের কণ্ঠে। ওই নাইডু ধ্যানচাঁদের দল। বলে কৃষ্ণা একটা ফুল ছিঁড়ল, তাজ লাল মরশুমি ফুল। ভালো ফুল পেলেই এই লোকে ছিঁড়ে নেয়, এত ভালো হতে নেই। বলে কৃষ্ণা চুপ করলো, মুখের একটা আশ্চর্য ভঙ্গি বজায় রেখে। ও হাসলে ঠোঁট একটু কুঁকড়ে যায়, বড় সুন্দর লাগে। বাঁকানো ঠোঁটের মধ্যে লালচে সাদা দাঁতগুলি। কিন্তু এই নীরবতার ভঙ্গিটা ওর আরও ভালো। এটাই প্রথম দেখলো বিবস্মান। ক্ষণে ক্ষণে নিজেকে এমন অদ্ভুতভাবে পরিবর্তিত করতে পারে, প্রত্যেকটি মুহূর্তে নিজেকে নতুন সুষমায় প্রকাশিত করতে পারে। এমন মেয়ে বিবস্মান দেখবে কোথায়? পাড়া গায়ে ওর জন্মানো না, হয়তো জন্মালে নিশ্চয়ই বিবস্মানের চোখে পড়ত কেউ না কেউ। গাড়ি তৈরি। ফেরার পথে কৃষ্ণা গিয়ে মিস্টার বোসের পাশে বসল। আমি আপনার সাথে যাব কাকাবাবু, তোমরা আলাদা যাও মা, কেমন? এসো বিবু। কৃষ্ণার মা ওর হাত ধরে গাড়িতে গিয়ে উঠলেন। আগে কৃষ্ণাদের গাড়ি, তার দুরশি পিছনে বিবস্মানদের কালো রঙের প্রকাণ্ড মোটরটা। ব্যারাকপুর ট্র্যাঙ্ক রোড সোজা রাস্তা। সন্ধ্যা হয়েছে, মিলিটারি লরির ভিড়। ক্লান্ত বিবস্মান, স্নেহপরায়ণা কৃষ্ণার মা। স্বপ্নের মতো ঘোর জেগে আবার মুছে যেতে লাগলো বিবস্মানের চোখ থেকে। কৃষ্ণার মা ওর মাথাটা বুকে টেনে চুলে হাত বুলিয়ে দিলেন আস্তে আস্তে। বিবস্মান বুঝতে পারছে না কার বুকে মাথা রেখে শুয়ে আছে, কৃষ্ণার না কৃষ্ণার মার, কিংবা আর কোনো নাগরিকার যার সঙ্গে ওর পরিচয় নিবিড় হয়ে আছে অনেক দিন থেকেই। কৃষ্ণার মা ওর কপালে একটা স্নেহচুম্বন দিলেন। বিবস্মান চোখ বুঝেই রয়েছে।